হ্যালো স্টুডেন্ট, নেক্সট লক্ষ্য করো ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি পরিবর্তন এবং তার লেখচিত্র দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা আগেই পড়েছি যে বন্ধন শক্তি কাকে বলে এবং নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি মানে কি। নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি মানে হচ্ছে ইবি/এ, বাইন্ডিং এনার্জি বাই তার এবং ভর সংখ্যাতে ভাগ করলে সেটা কী পাবো আমরা, পার নিউক্লিয়ন বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। আচ্ছা, নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সঙ্গে ভর সংখ্যা যে লেখচিত্র একটু দেখে নেওয়া যাক। এখানে ইবি/এ এবং এদিকে ভর সংখ্যা হচ্ছে এ। তাহলে ভর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, পরিবর্তন হচ্ছে লক্ষ্য করো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং আরও অনেক পরমাণু নিউক্লিয়াস আছে এখানে। এবং ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আয়রন, তারপরে এদিকে আছে ইউরেনিয়াম, আরও এখানে অনেক মৌল আছে। সাপোজ লক্ষ্য করো এখানে যে ভর সংখ্যা বাড়ছে, ভর সংখ্যা বাড়তে বাড়তে কী হচ্ছে না, ইবি/এর মানটা বাড়ছে, বাড়তে বাড়তে একসময় ম্যাক্সিমাম হচ্ছে এবং একসময় ক্রমশ আবার হ্রাস পাচ্ছে। তো এখানে যেটা মেন যেটা বিষয় আমরা যেটা আলোচনা করব যে নিউক্লিয়াসের স্টেবিলিটি এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট চলে আসি এখানে যে 50 থেকে যে 80-র মধ্যে ভর সংখ্যা বিশিষ্ট যে সমস্ত মৌল বা নিউক্লিয়াসগুলি আছে এই রিজনের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, তারা খুবই স্টেবল হয়। এটা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে। এবং এদের এভারেজ যে মানটা সিম্পলি কত হয়, 8.5 মেগা ইলেকট্রোভোল্ট এভারেজ যে মানটা, গড়। আচ্ছা, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের স্থায়িত্ব নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত। নিউক্লিয়াসের স্থায়িত্ব এবং বন্ধন শক্তি, নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি না, যে সমস্ত নিউক্লিয়াসের স্থায়িত্ব স্টেবিলিটি বেশি হবে তার বন্ধন শক্তি তত বেশি হবে। ইবি/এ যত বেশি হবে স্টেবিলিটি কত তত বেশি হবে। ওকে, বা স্টেবিলিটি যত বেশি হবে তত তার ইবি/এর মানটা তত বেশি হবে। অর্থাৎ এই সমস্ত নিউক্লিয়াসকে ভাঙতে, এই 50-80-র মধ্যে এই সমস্ত নিউক্লিয়াসকে ভাঙতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে 50 থেকে 80-র মধ্যে যে সমস্ত মৌলগুলো থাকবে সেগুলো বলা আছে স্টেবল রিজিয়ন থাকবে, তাই বলা স্টেবল রিজিয়ন। এদের বন্ধন শক্তির মান এভারেজ 8.5 মেগা ইলেকট্রোভোল্ট। ওকে, এবার চলে আসবো আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ হয়। কার ক্ষেত্রে? আয়রনের ক্ষেত্রে কত হয় লক্ষ্য করে, এখানে ইবি/এ 8.80 মেগা ইলেকট্রোভোল্ট ম্যাক্সিমাম। কারণ এই সমস্ত এই অঞ্চলে যে মৌলগুলো আছে এই সমস্ত মৌলগুলোকে সাধারণত বিভাজিত হয় না বললেই চলে এবং কঠিন হয়, বিভাজন করা খুব কঠিন। আচ্ছা, নেক্সট চলে আসবে এখানে লক্ষ্য করো যে 50 থেকে 80-র যে বাম দিকে যে সমস্ত মৌলগুলো আছে হালকা মৌল বলা হচ্ছে। এরা সাধারণত আনস্টেবল হয়। এদের আনস্টেবল হচ্ছে কারণ এদের হচ্ছে বন্ধন শক্তির মানটা খুব কম। এই সমস্ত মৌল কী করে, এই সমস্ত মৌল স্টেবিলিটি অঞ্চল আসার জন্য হালকা মৌলগুলো সংযোজন বিক্রিয়া ঘটায়, মানে সংযোজিত হয়ে এরা আনস্টেবল রিজন থেকে স্টেবল রিজনে আসতে চায়। অর্থাৎ প্রত্যেক নিউক্লিয়াসের একটা বৈশিষ্ট্য যে তারা স্টেবল হয়ে থাকতে চায়, তারা একটা স্টেবল মানে একটা স্থায়ী অঞ্চলে থাকতে চায় বা স্থায়িত্ব লাভ করতে চায়, একটা ব্যালেন্সে আসতে চায়। সেম টাইপের এখানে ভারী মৌলগুলো আনস্টেবল, এদের ইবি/এর মানটা হচ্ছে কি, ইবি/এর মান বন্ধন শক্তির মান এদের এখানেও খুব কম হয়। তাই এরাও কি হয় না, এরা অস্থায়ী অবস্থা থাকে। তাই এরা বিভাজিত হয়ে বিভাজন বিক্রিয়া ঘটিয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয় এবং স্টেবল অঞ্চলে আসতে চায়। ওকে, তো এটা হচ্ছে নিউক্লিয়াসের স্থায়িত্বের ব্যাখ্যা। কেন সংযোজন বিক্রিয়া ঘটছে, কেন বিভাজন বিক্রিয়া ঘটছে, এটাও কারণ হতে পারে যে হালকা মৌল এবং ভারী মৌলগুলি কী হয় সাধারণত আনস্টেবল বা অস্থায়ী প্রকৃতির, তারা স্থায়িত্ব স্টেবল অঞ্চলে চলে আসে কারণ কি তার স্থায়িত্ব লাভ করার জন্য। এবং বন্ধন শক্তি এদের হচ্ছে বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি এর মান খুবই কম। তাই এরা হচ্ছে আনস্টেবল অবস্থা থাকে। তাই অটোমেটিক্যালি এরা হচ্ছে হালকা মৌলগুলো সংযোজন বিক্রিয়া ঘটাবে এবং ভারী মৌলগুলো বিভাজন বিক্রিয়া ঘটাবে। ফলে কী হবে, এটা স্টেবল অঞ্চলে চলে আসবে। এবং এখানে ম্যাক্সিমাম যে মৌলটি ম্যাক্সিমাম ইবি/এর মান সেটা হচ্ছে আয়রন। ওকে, নেক্সট চলে আসবো আলফা, বিটা ও গামা বিঘটন বা ক্ষয়। অ্যাকচুয়ালি আলফা, বিটা, গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা, বিটা, গামা স্বতঃস্ফূর্তভাবে নিঃসরণ ঘটে। তেজস্ক্রিয়তা ঘটার কারণটা কি না, কোনো নিউক্লিয়াসের মধ্যে N/P এর মান যদি 1.5 বেশি হয় তাহলে প্রোটন বিকর্ষণ বলটা অনেক গুণ বেড়ে যায়, যার ফলে ওই তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসটি অস্থায়ী প্রকৃতির হয় এবং স্থায়িত্ব লাভের জন্য অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে আলফা
না হয় বিটা, না হয় গামা নিঃসরণ করে স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়। এটা হচ্ছে মেন কারণ, মানে N/P এর মান 1.5 বেশি হয়ে গেলে তাকে স্টেবল, তখন আনস্টেবল অবস্থা থাকে, এবং তখন স্টেবিলিটি আনার জন্য আলফা বা বিটা বা গামা নিঃসরণ করে অটোমেটিকলি কী হয়, ওটা স্থায়ী মৌলে পরিণত হয়। নেক্সট চলে আসবো আলফা বিঘটন। অ্যাকচুয়ালি আলফা বিঘটনটা কি না, একটা মৌল মনে করো XAZ, এটা হচ্ছে কি জনক মৌল, এ হচ্ছে ভর সংখ্যা, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। সাপোজ মনে করো এখান থেকে একটা আলফা কণা যদি নিঃসরণ করে তাহলে কী উৎপন্ন হবে, ওয়াই, এটা স্টার দিলাম কারণ এটা উদ্দীপিত অবস্থা থাকবে। এটা হচ্ছে দুহিতা মৌল, এটা কি মৌল, দুহিতা মৌল। ওকে, তাহলে এটা ভর সংখ্যা কী হবে, 4 একক হ্রাস পাবে এবং পরমাণু ক্রমাঙ্ক কত হ্রাস পাবে, 2 একক, এবং সঙ্গে সঙ্গে একটা He প্লাস He4/2 প্লাস He 4 একক He4/2 মানে হিলিয়াম বা আলফা কণা উৎপন্ন হবে। তাই লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে যেখানে 2 একক কী হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পাচ্ছে, এবং 4 একক কী হচ্ছে, ভর সংখ্যা হ্রাস পাচ্ছে। অ্যাকচুয়ালি লক্ষ্য করে এখানে A-4 প্লাস 4, তাহলে এ থাকবে, এবং জেড, এখানে জেড আছে বাম দিকে, ডান দিকে Z-2 প্লাস 2 মানে জেড, তাহলে উভয় পক্ষে কী ভর সংখ্যা এবং জেডের মান, জেডের ভ্যালু ব্যালেন্স থাকতে হবে। ওকে, নেক্সট চলে আসবো বিটা বিঘটন। বিটা বিঘটনের ক্ষেত্রে দু প্রকার হয় বিটা বিঘটন, একটা হচ্ছে কি বিটা প্লাস আর একটা কি বিটা মাইনাস। অ্যাকচুয়ালি বিটা প্লাস বিটা মাইনাস আমরা যদি লক্ষ্য করি তাহলে বিটা মাইনাস সাধারণত হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হবে, এখানে ইলেকট্রন উৎপন্ন হবে, আর বিটা প্লাসের ক্ষেত্রে পজিট্রন উৎপন্ন হবে। তাহলে ফার্স্ট চলে আসে বিটা মাইনাসের ক্ষেত্রে। XAZ একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে জনক মৌল বলা হচ্ছে। এখান থেকে যদি একটা বিটা মাইনাস নির্গত হয় তাহলে কি উৎপন্ন হয়, ওয়াই স্টার, এটা হচ্ছে এক্সাইটেড অবস্থা থাকবে, তাহলে ভর সংখ্যা সেম থাকবে কিন্তু পরমাণু কত কমবে, একক বাড়বে, এখানে বাড়বে, এবং প্লাস কি উৎপন্ন হবে, একটা ইলেকট্রন উৎপন্ন, যেটা বিটা কণা বলা হচ্ছে, এবং তার সঙ্গে একটা অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হবে। তাহলে লক্ষ্য করে বোঝা যাবে এখানে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক একক বাড়লো এবং ভর সংখ্যা সেম থাকবে, তাহলে একটা ইলেকট্রন উৎপন্ন হবে এবং একটা অ্যান্টি নিউট্রিনো, যেটা একটা পার্টিকেল উৎপন্ন হবে। আচ্ছা, নেক্সট চলে আসো বিটা প্লাসের ক্ষেত্রে। তাহলে AZ একটা হচ্ছে কি জনক মৌল, এখান থেকে যদি বিটা প্লাস বেরোয় তাহলে কি উৎপন্ন হবে, একটা এক্সাইটেড বা দুইটা মৌল উৎপন্ন হবে, এটা উদ্দীপিত অবস্থা থাকবে, ভর সংখ্যা সেম থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কী হবে, একক হ্রাস পাবে, প্লাস কি হবে, পজিট্রন উৎপন্ন হবে, এখানে কি পজিট্রন বলতে ইলেকট্রো অ্যান্টিপার্টিকেল, এবং একটা নিউট্রিনো পাবে। তাহলে এখানে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে বিটা মাইনাস যদি উৎপন্ন তাহলে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে এবং অ্যান্টি নিউট্রিনো, আর যখন বিটা প্লাস নির্গত হবে তখন Z-1 ভর সংখ্যা একক হ্রাস পাবে এবং পজিট্রন উৎপন্ন হচ্ছে এবং নিউট্রিনো উৎপন্ন হচ্ছে, এটা নিউট্রিনো। তাহলে নিউট্রিনো অ্যান্টিপার্টিকেল কি, অ্যান্টি নিউট্রিনো, ইলেকট্রন অ্যান্টিপার্টিকেল পজিট্রন। ওকে, তাহলে এখানে যে এক একক বাড়লো, এখানে এক একক কী হলো, কমলো, বিটা মাইনাসের ক্ষেত্রে এক একক বাড়বে পরমাণু ক্রমাঙ্ক, এবং এখানে কী হবে, এক একক কমবে, এবার হ্রাস পাবে। তাহলে এই দুটো খুব ভাইটাল, এখানে এই সমীকরণগুলো বিভিন্ন এক্সামে থাকে, খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এবং নেক্সট চলে আসবো লাস্ট, যেটা হচ্ছে আলফা বিঘটন, গামা বিঘটন। গামা বিঘটনের ক্ষেত্রে কী হয় না, ওয়াই স্টার যে এক্সাইটেড মৌলটি থাকে, যেটা জনক মৌল বলা হচ্ছে, দুইটা মৌল বলা হচ্ছে, তার ভর সংখ্যা কী ছিল, সাপোজ মনে করো AZ, তাহলে এখান থেকে যদি গামা নিঃসরণ ঘটে তাহলে এটা স্থায়ী মৌলে পরিণত হবে, স্থায়ী মৌল, ZA কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে এক্সাইটেড অবস্থা থাকবে, উদ্দীপিত অবস্থা থাকবে, এটা তখন ভৌমস্থলে চলে আসবে, তাহলে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক সেম থাকবে কিন্তু একটা ফোটন শক্তি উৎপন্ন হবে, ফোটন শক্তি Hν আকারে নিঃসরণ করবে। অর্থাৎ এখানে লক্ষ্য হলে বোঝা যাবে যে, গ্রাফটাতে চলে আসো ডান দিকে, সাপোজ এখানে একটা মৌল আছে মনে করো, এটা জনক মৌল, প্রথমে আলফা বা বিটা যে কোনো একটা তেজস্ক্রিয় বিকিরণ করলো বা নিঃসরণ করলো, এরপরে কী হবে, সে দুই জনক মৌল থেকে সেটা দুইটা মৌলে পরিণত, মানে ওয়াই স্টার, এটা এক্সাইটেড অবস্থা থাকবে, এক্সাইটেড। এরপর নেক্সট এই যে ওয়াই স্টার যে মৌলটি এক্সাইটেড অবস্থা আছে, এটা স্টেবল বা ভৌমস্তরে ফিরে আসতে হলে, ভৌমস্তরে ফিরে আসতে চাইছে, তাহলে ভৌমস্তরে যখনই ফিরে আসবে তখনই কী হবে, গামা সমান Hν ফোটন শক্তি রূপে নিঃসরণ করবে, যেটাকে বলা হচ্ছে কি গামা বিঘটন। এই তিনটা কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসে। ওকে,
নেক্সট চলে আসো, পরমাণু কেন্দ্রে কোনো ইলেকট্রন নেই অথচ বিটা কণা রূপে ইলেকট্রন নিঃসরণ হয় কীভাবে তা ব্যাখ্যা করতে বলেছে। খুব দারুণ কোশ্চেন। তাহলে সাপোজ মনে করো পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আছে, তাহলে কোনো একটি নিউট্রন যদি একটি প্রোটনে রূপান্তরিত হয়, কিসে রূপান্তরিত হয়? প্রোটনে, মানে H11, তাহলে কি উৎপন্ন হবে না একটি ইলেকট্রন উৎপন্ন হবে এবং একটা অ্যান্টি নিউট্রন উৎপন্ন হবে যার ভরহীন আধানহীন, এর ভরও নেই আধানও নেই, তাই একে শনাক্ত করা খুব কঠিন। তাহলে নিউট্রন এখানে আছে, নিউট্রন এবং একটা যদি প্রোটনে রূপান্তরিত হয় তাহলে কী হবে? ইলেকট্রন উৎপন্ন হবে -1 0, এটাকে বলা হচ্ছে বিটা। তাহলে এবং নিউ বার, লক্ষ্য করো 0 এখানে 1 -1, তাহলে 0 হচ্ছে, এখানে 1 আছে তাই 1 + 0 মানে 1। তাহলে নিউট্রন থেকে প্রোটনে রূপান্তরিত হলে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে যা বিটা কণা রূপে কেন্দ্র থেকে নিঃসরণ হয়। এই কারণের জন্য কেন্দ্র থেকে কোনো ইলেকট্রন নেই অথচ বিটা কণা নিঃসরণ ঘটে। আরেকটা এক্সাম্পল হতে পারে যে প্রোটন থেকে নিউট্রন, প্রোটন থেকে নিউট্রন যখন উৎপন্ন হয় তাহলে একটা এক্সাম্পল বা উদাহরণ দাও। যদি এক্সাম্পল দেওয়া হয় তাহলে লক্ষ্য করো এখানে সাপোজ মনে করো H11 আছে, যদি এখানে নিউট্রন উৎপন্ন হচ্ছে তাহলে 0 1 উৎপন্ন হবে এবং তাহলে ব্যালেন্স করার জন্য কী উৎপন্ন হচ্ছে এখানে? +1 0, তাহলে একটা পজিট্রন উৎপন্ন হচ্ছে এবং একটা নিউট্রিনো উৎপন্ন হচ্ছে। ওকে।